শ্রোতা দর্শক, আপনাদের অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা। আশা করি ভালো আছেন। শুরু করছি বাংলাদেশ বেতার রাজশাহী কেন্দ্রের বিতর্ক প্রতিযোগিতার অনুষ্ঠান আমরাই সেরা। আমন্ত্রণ আমাদের আজকের অনুষ্ঠানে। কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের নিয়েই আমাদের এই বিতর্ক অনুষ্ঠান চলছে। প্রাথমিক রাউন্ড অর্থাৎ নকআউট পর্বের জমজমাট লড়াই। আজ আমাদের বিতর্কের বিষয় সাহসের অভাব নয়, ধৈর্যের অভাবই আমাদের পশ্চাৎপদতার মূল কারণ। বিষয়টির পক্ষে বলবে নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি রাজশাহী, বিপক্ষে বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি। স্বাগত দুটি দলের তার্কিক বন্ধুদের। শ্রোতা, সনাতন পদ্ধতির এই বিতর্ক অনুষ্ঠানে বিচারক হিসেবে আজ আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ আবু সাইদ, সম্মানিত যুগ্ম জেলা ও দায়রা জজ রাজশাহী। আছেন প্রফেসর ডক্টর মুর্শিদা ফেরদৌস বিনতে হাবিব, মনোবিজ্ঞান বিভাগ রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং অনুষ্ঠানটির মডারেটর বাংলাদেশ বেতার রাজশাহী কেন্দ্রের উপ আঞ্চলিক পরিচালক মোহাম্মদ মনিরুল হাসান। শ্রোতাবন্ধু, অনুষ্ঠান সহায়তায় মেহেদী হাসান, প্রযোজক মোহাম্মদ মাসুম পারভেজ এবং আমরাই সেরা অনুষ্ঠানটির সঞ্চালক আব্দুর রহমান মাসুম। প্রথমেই বিতর্ক প্রতিযোগিতার সংক্ষিপ্ত নিয়ম কানুন জানিয়ে দিচ্ছেন সম্মানিত মডারেটর মোহাম্মদ মনিরুল হাসান। ধন্যবাদ বিতার্কিক বৃন্দ, সুপ্রিয় শ্রোতা এবং দর্শক মণ্ডলী। আপনারা এই মুহূর্তে রেডিও সেটের সামনে, ইন্টারনেটে, বাংলাদেশ বেতার অ্যাপসে এবং অনলাইনে যে যেখানে যে মাধ্যমে আমাদের এই অনুষ্ঠান শুনছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমরাই সেরা অনুষ্ঠানে। আমাদের আজকের বিতর্কের বিষয় সাহসের অভাব নয়, ধৈর্যের অভাবই আমাদের পশ্চাৎপদতার মূল কারণ। আমাদের মাঝে তোমরা দুটি দল রয়েছো, পক্ষ দল এবং বিপক্ষ দল। আমাদের আজকের যে বিষয়, সেই বিষয়ে বিতর্ক আমরা আজকে উপভোগ করব। তবে তার আগে সংক্ষিপ্তভাবে কিছু নিয়মকানুন আমি জানিয়ে দিচ্ছি। বিতর্কটি হচ্ছে সনাতনী ফরম্যাট বিতর্ক এবং একটি দলীয় বিতর্ক। এই বিতর্কে প্রতি বিতার্কিক 3 মিনিট করে সময় পাবে তোমরা। প্রথম 2 মিনিটে প্রথম সতর্ক সংকেত এবং তৃতীয় মিনিটে চূড়ান্ত সতর্ক সংকেত দেওয়া হবে। এছাড়াও যুক্তি খণ্ডন পর্বে দলনেতা অতিরিক্ত 2 মিনিট সময় পাবে। 1.5 মিনিটে প্রথম সতর্ক সংকেত এবং দ্বিতীয় মিনিটে চূড়ান্ত সতর্ক সংকেত দেওয়া হবে। প্রিয় বিতার্কিক বৃন্দ, আমাদের আজকের যে বিতর্ক সেটির মূল্যায়ন হবে 3টি বিষয়ে। সেটি হচ্ছে উচ্চারণ 10, তথ্য এবং উপাত্ত উপস্থাপন এই বিষয়ে 10 এবং যুক্তি খণ্ডনে 10। টোটাল 30 নম্বরের মধ্যে বিতর্ক হবে। এছাড়াও যুক্তি খণ্ডন পর্বে দলনেতা 10 নম্বরের একটি যুক্তি খণ্ডন পর্ব সে উপস্থাপন করতে পারবে। তবে দলনেতার যে 10 নম্বর ব্যক্তিগত নাম্বারের সাথে যুক্ত না হয়ে দলীয় নাম্বারের সাথে যুক্ত হবে। আশা করি তোমরা নির্দেশনাগুলি বুঝতে পেরেছ। সুতরাং প্রিয় বিতার্কিক বৃন্দ, চলো শুরু করা যাক আমাদের আজকের বিতর্ক। প্রথমেই পক্ষ দল নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রথম বক্তা নাবিলা খাতুনকে আমন্ত্রণ জানাচ্ছি। বাংলাদেশ বেতার কর্তৃক আয়োজিত আজকের এই বিতর্ক প্রতিযোগিতায় উপস্থিত মাননীয় মডারেটর, বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং সুধী সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম। আজকের বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে সাহসের অভাব নয়, ধৈর্যের অভাবই আমাদের পশ্চাৎপদতার মূল কারণ। যুক্তিসঙ্গত কারণে আমি এবং আমার দল এর পক্ষে অবস্থান করছি। মাননীয় মডারেটর, উক্ত বিষয়টি 4টি ভাগে সংজ্ঞানের দাবি রাখে। প্রথমে আসে সাহস, এরপরে ধৈর্য, তারপরে পশ্চাৎপদতা এবং সর্বশেষ মূল কারণ। সাহসে আসি। ভয়ের অনুপস্থিতি হচ্ছে সাহস। ধৈর্য এমন এক ধরনের মানসিক প্রক্রিয়া যা আনন্দ, দুঃখ, প্রতিকূলতা এবং উদ্বেগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখে। ধৈর্য হচ্ছে মানুষকে পরিশ্রমী করে তোলে। ধৈর্য মানুষকে সামনে এগিয়ে যেতে সাহায্য করে। ধৈর্য মানুষের মনোবল দৃঢ় করে। মাননীয় মডারেটর, এই বিষয়ে কোরআনে সূরা বাকারাতে 155 এবং 156 নং আয়াতে সুস্পষ্ট ধারণা পাওয়া যায়। পশ্চাৎপদতার এরপর আসি মাননীয় মডারেটর পশ্চাৎপদতার আক্ষরিক অর্থ পিছিয়ে পড়া। কোনো নির্দিষ্ট লক্ষ্যে সফলভাবে পৌঁছাতে না পারাটাই হচ্ছে পশ্চাৎপদতা। এরপরে আসি মূল কারণ বলতে মুখ্য কারণকে বোঝানো হয়েছে। এখানে ধৈর্যের অভাবের সাথে প্রত্যয় যুক্ত করা হয়েছে
হয়েছে, কারণ মানুষের পিছিয়ে পড়ার প্রধান যে কারণ হিসেবে ধৈর্যকে চিহ্নিত করার জন্য। মাননীয় মডারেটর, প্রতিপক্ষের দলের তার্কিকরা হয়তো বলতেই পারেন যে সাহস না হলে শুরু করব কিভাবে, কিন্তু আমি সুস্পষ্ট করে দিতে চাই যে পশ্চাৎপদতা শুরু করা নয়, বরং লক্ষ্যে পৌঁছানোর যে সফলতা সেখান থেকে পিছিয়ে পড়ার যে ধাপ সেটাকে আমরা বোঝাচ্ছি। মাননীয় মডারেটর, এই ধৈর্যের অভাবে পুরো এক জাতি পিছিয়ে পড়ছে সমাজ, পিছিয়ে পড়ছে দেশ। মাননীয় মডারেটর, যদি আমরা একটু লক্ষ্য করি, আজকে বাংলাদেশে মোট শিক্ষার্থীর সংখ্যা 2,74,30,000, তার মধ্যে থেকে প্রত্যেক বছরে 532 জন শিক্ষার্থী আত্মহত্যার পথ বেছে নিচ্ছে। কেন বেছে নিচ্ছে মাননীয় মডারেটর? হতাশাগ্রস্ত হয়ে। মাননীয় মডারেটর, আঁচল ফাউন্ডেশনের জরিপে উঠেছে আত্মহত্যার মধ্যে 100 কারণের মধ্যে 70 কারণই হচ্ছে হতাশাগ্রস্ত, নিরাশ হয়ে যাওয়া। এটা শুধুমাত্র হচ্ছে ধৈর্যের অভাবে। মাননীয় মডারেটর, যদি আসে মা সন্তানের ক্ষেত্রে, একজন মা 10 মাস ধৈর্য ধরে একটা সন্তানকে পৃথিবীর আলো দেখাচ্ছেন, কিন্তু সেই মা যদি ধৈর্যের অভাবে যখন সন্তানকে সময়ের আগেই সার্জারি করে পৃথিবীতে আনছেন, তখন সেই সন্তানের গায়ে লেগে যাচ্ছে একটা প্রিম্যাচুরেট ট্যাগ। সন্তান যখন সামনে পথে চলতে যাচ্ছে, তার মানসিক বিকাশের অবসান ঘটছে, সে সন্তানের চলার পথে বিভিন্ন ধরনের বাধা আসছে। মাননীয় মডারেটর, আমাদের এই ধৈর্যের অভাবে সমাজে তৈরি হচ্ছে বিভিন্ন ধরনের পাপ, লোভ, লালসা, সমাজে তৈরি হচ্ছে বিভিন্ন ধরনের ক্রাইম। আজকে আপনি রাস্তায় বের হন, ট্রাফিকে চলাফেরা করেন, ধৈর্যের অভাবে কেউ দ্রুত চলে যাচ্ছে, সেখান থেকে একটা অ্যাক্সিডেন্টের শিকার হচ্ছে। মাননীয় মডারেটর, সেই শিকারের পরবর্তীতে কি হচ্ছে, যে ধৈর্যটা না মেনে তাড়াহুড়া করে যাচ্ছে, তার ক্ষতি তো হচ্ছেই, অপরদিকে পুরো একটা বাংলাদেশের যে আইন, সেই আইনটাকেও মডারেটর পিছিয়ে দেওয়া হচ্ছে। তাই প্রতিপক্ষ তার্কিকদের আমরা বলতে চাই যে আমাদের সুরে সুর মিলিয়ে বলতে পারেন, সাহসের অভাব নয়, ধৈর্যের অভাবেই আমাদের পশ্চাৎপদতার মূল কারণ। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। এবার বিপক্ষ দল বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির প্রথম বক্তা তানিয়া সুলতানা মিম। সাহসীরাই স্বপ্ন দেখে, স্বপ্ন রাখে বুকের ভেতর, লালন করে স্বপ্নবৃক্ষ। ধন্যবাদ মাননীয় মডারেটর, আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। আজকের বিতর্কে বিষয়টি নির্ধারণ করা হয়েছে সাহসের অভাব নয়, ধৈর্যের অভাবই আমাদের পশ্চাৎপদতার মূল কারণ। আমিও আমার দল বিষয়টির বিপক্ষে অবস্থান করছি। মাননীয় মডারেটর, আমি আমার দলের প্রথম বক্তা হিসাবে বিষয়টি সংজ্ঞায়ন এবং বিশ্লেষণ করে যাব। আমার দলের দ্বিতীয় বক্তা এসে বিষয়টি সমন্বয় সাধন করবেন এবং দলের তৃতীয় বক্তা অর্থাৎ দলনেতা এসে বিষয়টি তথ্যের ও উপাত্তের মাধ্যমে এটাই প্রমাণ করে দিয়ে যাবে যে শুধুমাত্র ধৈর্যের অভাব নয়, সাহসের অভাবও আমাদের পশ্চাৎপদতার মূল কারণ। আজকের বিষয়টি বিশ্লেষণ করলে 4টি শব্দ সংজ্ঞায়নের দাবি রাখে। প্রথমটি হচ্ছে সাহসের অভাব, দ্বিতীয় ধৈর্যের অভাব, তৃতীয় ধৈর্যের অভাবের সাথে বাংলা ব্যাকরণের ই প্রত্যয় সংযোগকরণ এবং চতুর্থ পশ্চাৎপদতা। এবং এগুলো সম্পর্কে আমার প্রতিপক্ষ দলের প্রথম বক্তা যে সংজ্ঞায়ন করে গিয়েছেন সেগুলোর সাথে আমি পুরোপুরি একমত হতে পারছি না, তাই আমি সংক্ষেপে বিষয়গুলো সংজ্ঞায়ন করছি। সাহসের অভাব বলতে বোঝায় প্রতিকূল পরিস্থিতিতে নিজেকে অগ্রসর করার সামর্থ্য না হওয়া। ধৈর্যের অভাব বলতে বোঝায় প্রতিকূল পরিস্থিতিতে স্থির থাকতে অসমর্থ হওয়া। এবং পশ্চাৎপদতা বলতে বোঝানো হয়েছে পিছিয়ে পড়া, পিছনের দিকে অগ্রসর হওয়া। মাননীয় মডারেটর, লক্ষ্য করুন, আজকের বিতর্কের বিষয়টিতে ধৈর্যের অভাবের সাথে বাংলা ব্যাকরণের একটি ই প্রত্যয় যোগ হয়েছে এবং এটি দ্বারা বোঝানো হয়েছে যে শুধুমাত্র ধৈর্যের অভাবই আমাদের পশ্চাৎপদতার মূল কারণ। আমাদের অসমর্থনটা এখানেই। মাননীয় মডারেটর, পশ্চাৎপদতার মূল কারণ হিসাবে শুধুমাত্র ধৈর্যের অভাব কখনোই একটিমাত্র, সাহসের অভাব কখনোই একটিমাত্র কারণ হতে পারে না। এর পাশাপাশি ধৈর্যের পাশাপাশি সাহসিকতা সহ অন্যান্য কারণগুলো সম্পৃক্ত। পিছিয়ে পড়ার কারণসমূহের অনুসন্ধানে আমাদের দেশে একাধিক সমীক্ষা হয়েছে। তার মধ্যে দেখা গিয়েছে প্রথমত এক শ্রেণী পিছিয়ে পড়া ব্যক্তিবর্গ আছে যারা কিনা অত্যাচারিত এবং অবহেলিত। দ্বিতীয়ত এই শ্রেণীর অধিকাংশ ব্যক্তিবর্গের মধ্যে রয়েছে শিক্ষা সচেতনতার অভাব। এবং তৃতীয়ত যেটিকে গুরুত্ব দেওয়া হয়েছে সেটি হলো প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা এবং অগ্রসর হওয়ার দুর্দশা। এবং তারা সাহসিকতার অভাবে পাহাড় ডিঙিয়ে চূড়ায় উঠতে পারে না, যার ফলে তারা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারে না। প্রতিপক্ষ দল, লক্ষ্য করুন, আপনারা যে ধৈর্যের অভাবের কথা বলছেন, একটি মানুষ বা একটি জাতি পিছিয়ে পড়ার কারণ হিসাবে শুধুমাত্র ধৈর্যকে দায়ী করা কখনোই সম্ভব না। ধৈর্যের পাশাপাশি সাহসিকতার মনোভাব একইভাবে দায়ী। এবং এখান থেকে উত্তরণের জন্য দরকার সাহস, পরিকল্পনা এবং বাস্তবায়ন। এবং এগুলো ছাড়া পশ্চাৎপদতা দূরীকরণ কখনোই সম্ভব না। পৃথিবীতে যারা বীর তারা কি শুধু ধৈর্য শক্তিতে বীর? এর জবাব না। ধৈর্য শক্তি দিয়ে বীর হওয়ার কোনো উদাহরণ নেই কোনো সাহসিকতার গল্প। বরং ধৈর্যের অভাবের চেয়ে কখনো কখনো সাহসের অভাবকেই গুরুত্ব দেওয়া হয়েছে। মাননীয় মডারেটর, আমরা সবাই রবার্ট ব্রুস এবং মাকুসার গল্পটি শুনেছি,
কিভাবে রবার্ট ব্রুস অধ্যবসায় এবং সাহসিকতার প্রচেষ্টায় যুদ্ধে জয়লাভ করেছেন। প্রতিপক্ষ দলের কাছে প্রশ্ন রেখে যেতে চাই, রবার্ট ব্রুস যদি সাহসিকতার পরিচয় না দিয়ে শুধুমাত্র ধৈর্য সহকারে হাত পা গুটিয়ে বসে থাকতেন, তাহলে সে যুদ্ধে জয়লাভ করতে পারতেন কিনা আশা করি যুক্তি সহকারে সঠিক উত্তর দিয়ে যাবেন। এছাড়াও স্বাধীনতার ইতিহাসের দিনগুলোতে দেখেছি বীর সেনারা কিভাবে সাহসিকতার পরিচয় দিয়েছেন। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। এখন বলবে পক্ষ দলের দ্বিতীয় বক্তা পারভেজ রানা। গণতন্ত্রের ধোয়া তুলে পাঠশাল মনে মনে সাহসিকতার বেড়া জালে দেশও গেছে রসাতলে। মাননীয় মডারেটর, রাজশাহী ইউনিভার্সিটিতে ভিসির বাড়ির সামনে আগুন, রাজশাহী মেডিকেল ভাঙচুর, চট্টগ্রাম ইউনিভার্সিটিতে ভাঙচুর, এ সব কিছুই ধৈর্য না ধরে ফলাফল নিয়ে সাহসিকতার এক মুখ্যম উদাহরণ। আজকে রাজশাহী বেতার কর্তৃক আয়োজিত আজকের এই বিতর্ক অনুষ্ঠানে উপস্থিত মাননীয় মডারেটর, বিজ্ঞ বিচারক মণ্ডলী ও আমার সামনে উপস্থিত সকল সুধীজনকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে সাহসের অভাব নয়, ধৈর্যের অভাবই আমাদের পশ্চাৎপদতার মূল কারণ। যুক্তিসঙ্গত কারণে এ বিষয়ের পক্ষে আমি এবং আমার দলের সুদৃঢ় অবস্থান। আমার দলের প্রথম বক্তা এসে ইতিমধ্যে বিষয়টাকে সুস্পষ্টভাবে সংজ্ঞায়িত করে গেছে। মাননীয় মডারেটর, আমি যখন আজকে এই বিতর্কের মঞ্চে বিতর্ক করছি মহান মঞ্চে, তখনই মনে পড়ে যায় আমার বন্ধু মামুনের কথা। যখন নবম শ্রেণীতে থাকতে বীজগণিত করার সময় টিচারকে বলতো, স্যার এই একই অঙ্ক আরও 2 ভাবে করা যায়। আমি কথা বলতে চাচ্ছি সেই ট্যালেন্ট স্টুডেন্টের কথা। মাননীয় মডারেটর, আজকে তার দিনকাল কাটছে ঢাকার কোনো এক গার্মেন্টসে। কারণ কি জানেন মাননীয় মডারেটর? তার বাবা যখন গিয়েছিলেন দেশের বাইরে 5 বছরের শ্রমিক ভিসাতে, 4 বছর পরে তার মা ধৈর্য হারায় অন্য একজনের সাথে সংসারে লিপ্ত হয়। পরবর্তীতে 5 বছর পরে যখন তার বাবা দেশে আসে, নতুন আরেকটি সংসার শুরু করে। এই সৎ মায়ের সংসারে তার স্থায়ী হয় না মাননীয় মডারেটর। যদি হতো মাননীয় মডারেটর, তার মা যদি ধৈর্য ধরে একটি সন্তানকে মানুষ করতো মাননীয় মডারেটর, তাহলে আজকে আমার মতো এই মহান মঞ্চে এসে হয়তো সেও কথা বলার সুযোগ পেত মাননীয় মডারেটর। প্রতিপক্ষের তার্কিকরা আশা করি উত্তর দিয়ে যাবেন এখানে মামুনের মায়ের আসলে কি করা উচিত ছিল, ধৈর্য ধরা না সাহসিকতা দেখানো? সাহসিকতা দেখিয়েই তো অন্যের হাত ধরে চলে গেছে মাননীয় মডারেটর। মাননীয় মডারেটর, এখন আসি আমাদের অধঃপতনের কথা বলা হয়েছে মাননীয় মডারেটর। আমাদের বলতে আমরা যদি কিছুক্ষণের জন্য ধরে নিই যুব সমাজের কথা। মাননীয় মডারেটর, যুব সমাজ পিছিয়ে পড়ার পিছনে কিছু কারণের মধ্যে উল্লেখযোগ্য কারণ হচ্ছে নেশা এবং বেকারত্ব। মাননীয় মডারেটর, আমরা যে হচ্ছে নেশাগ্রস্তদের দিকে যদি আমরা একটু নজর দিই মাননীয় মডারেটর, এরা কোনো না কোনোভাবে হতাশ হয়ে যায়। 75% হতাশের কারণে মাদক সেবন করতে চলে আসে মাননীয় মডারেটর। মাননীয় মডারেটর, এই যে হতাশ হওয়ার পরে তারা যে ধৈর্য ধরতে পারছে না, তারা যে একবার ব্যর্থ হওয়ার পরে ধৈর্য না ধরে শতবার চেষ্টা করলে তারাও সাফল্যের চাবিকাঠিতে পৌঁছে যেতে পারে মাননীয় মডারেটর, যদি সে নেশাগ্রস্ত না হয়। সব কিছুর এক কথায়, যদি কোনো ব্যক্তি ধৈর্য ধরে তার লক্ষ্যে পৌঁছে যায় তাহলে লক্ষ্যে পৌঁছানো সম্ভব। প্রতিপক্ষ দলের প্রথম বক্তা এসে বলে গেলেন রবার্ট বুশের কথা। তিনি কিন্তু আমাদের সাথে একমত হয়েই গেছে মাননীয় মডারেটর। কারণ কি জানেন মাননীয় মডারেটর? মাননীয় মডারেটর, রবার্ট বুশ একবার যুদ্ধে জয়ী হয়নি মাননীয় মডারেটর, 1 বার 2 বার 3 বার। তারপরে মাননীয় মডারেটর যখন দেখলাম মাকড়সার জাল, তারপরে অনুপ্রেরিত হয়েছে। কিন্তু সে যদি ধৈর্য হারা হয়ে যুদ্ধে পরাজিত হয়েছে বলে সবকিছু গুটিয়ে নিত মাননীয় মডারেটর, তার রাজ্য জয় করা হতো না মাননীয় মডারেটর। আশা করি প্রতিপক্ষ দলের তার্কিকরা উত্তরটি পেয়ে গেছেন। মাননীয় মডারেটর, আমাদের পিছিয়ে পড়ার মধ্যে অন্যতম কারণ হচ্ছে আমরা যে আইন মানি না মাননীয় মডারেটর। মাননীয় মডারেটর, আইন না মানার একটি কারণ হচ্ছে আমাদের ধৈর্য হয় না। আইনের আশ্রয় নিয়ে আমরা একটি সুফলাফল নিব, তখন আমরা কি করি, নিজেই হাতে আইন তুলে নিই মাননীয় মডারেটর। আশা করি প্রতিপক্ষ দলের তার্কিকরা উত্তরটি দিয়ে যাবেন যে ধৈর্য কিভাবে প্রধান ধারক বাহক হতে পারে না। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। এবার বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা উৎসব রায় দীপ্ত। পৃথিবীতে এ মুহূর্তে ধর্ম বর্ণ সহ নানান কারণে পশ্চাৎপদতা জেঁকে বসেছে। তা সে আমেরিকার গর্ভপাতের ওপর নিষেধাজ্ঞাই হোক, আফগানিস্তানে মেয়েদের মুখ ঢেকে চলার নির্দেশেই হোক, আর নরসিংদীতে শার্ট প্যান্ট পরার অপরাধে কিশোরীকে হেনস্থা করাই হোক। তারপর কেউ বা ইতিহাস খুঁড়ে অতীতকে বের করে বর্তমানের সঙ্গে ঠোকাঠুকি লাগিয়ে দিচ্ছে ধর্মের নামে। ধন্যবাদ মাননীয় মডারেটর। বিতর্ক চলছে এবং আজকের বিতর্কের বিষয় সাহসের অভাব নয়, ধৈর্যের অভাবই আমাদের পশ্চাৎপদতার মূল কারণ, যার বিপক্ষে আজ আমার অবস্থান। আমাদের পশ্চাৎপদতার মূলে রয়েছে একটি জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে ব্যর্থ হওয়া, দক্ষ মানব সম্পদ তৈরির জন্য শিক্ষাখাতকে বিশেষ গুরুত্ব না দেওয়া, আমাদের নৈতিকতার অধঃপতন, মূল্যবোধের অবক্ষয়, ক্ষুধা দারিদ্র্য, বেকারত্ব, জীবনযাত্রার নিম্নমান, স্বল্প মাথাপিছু। আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা যে সামাজিক সমস্যাগুলোর কথা বলে গেলেন, মামুনের মা তার মধ্যে একটি উদাহরণ। তার কারণগুলো হচ্ছে এগুলি: তিনি মনে হয় বাড়ির কাজগুলো আজকে ঠিক মতো করে আসেননি, এজন্য তিনি আমাদের পক্ষেই কথা বলে যাচ্ছেন।
প্রত্যেক সমাজেই শিক্ষাকে তাদের প্রয়োজনের সাথে মিল রেখে ঢেলে সাজিয়েছেন। যেমন কৃষিভিত্তিক সমাজে কিভাবে কৃষি উৎপাদন বাড়ানো যায় তার প্রয়োজনীয় শিক্ষা সেখানে দেওয়া হয়েছে। বিজ্ঞ প্রতিপক্ষ, আপনি কি একটি গাছ লাগিয়ে ফল লাভের আশায় ধৈর্য ধরে বসে থাকবেন, নাকি বিজ্ঞানসম্মত উপায়ে সেটি সঠিক পরিচর্যা করে তবেই ভালো ফলনের আশা করবেন? আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম। হ্যাঁ, আপনি কিছু কিছু ক্ষেত্রে হয়তো ফল পাবেন, তবে সেক্ষেত্রে সাফল্যের পরিমাণ খুবই কম। আমি নিঃসন্দেহে স্বীকার করছি যে কোনো সমস্যার সমাধানে ধৈর্যের গুরুত্ব অপরিসীম। ধৈর্য ধারণের ফলে সমস্যার সমাধানের নতুন নতুন পরিকল্পনা মাথায় আসে। তবে সেই পরিকল্পনাকে সাফল্যে রূপান্তরিত করতে হলে আমাদের সৎ সাহসের সাথে পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে, যা আমার দলের প্রথম বক্তা রবার্ট ব্রুসের কাহিনী দিয়ে বুঝিয়ে গিয়েছেন। আশা করছি আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদের ভালোকে ভালো এবং মন্দকে মন্দ বলার সৎ সাহসী করে তুলবে। অন্যথায় প্রীতিলতা ও সূর্য সেনের সেই দুঃসাহসী আত্মত্যাগ আজ ধৈর্যের কারণেই বিফলে যেত বলে আমি সন্দিহান। আশা করছি বিজ্ঞ প্রতিপক্ষ আমার সন্দেহ দূর করে যাবেন। এই মুহূর্তে চারপাশে তাকালে মনে হবে আসলে এই পশ্চাৎপদ আধুনিক চিন্তা চেতনা সত্যি পাকাপোক্ত আসন গেড়ে বসেছে সমাজে অধিকাংশ মানুষের মনে। এবং এটাও সত্য, রাষ্ট্র সরাসরি না করলেও এ কাজে কিছুটা হলেও পৃষ্ঠপোষকতা করছে। মানুষকে এখান থেকে ফেরাতে হলে রাষ্ট্রের পাশে, বিশেষ করে সরকারের পাশে এসে দাঁড়াতে হবে মুক্ত বিবেক নিয়ে। সমাজের সব চিন্তক অর্থাৎ বুদ্ধিজীবী, কবি, সাহিত্যিক, সাংবাদিক সবাইকে সৎ সাহস নিয়ে আধুনিক সমাজ গড়ার প্রত্যয় করতে হবে। জ্ঞানের আলোর স্পর্শে, অর্থনৈতিক স্বনির্ভরতায়, ব্যক্তি স্বাধীনতায় উজ্জীবিত বাংলার কন্যারা আজ গৃহকোণ থেকে এভারেস্টের চূড়া, শিশুর শিক্ষা থেকে দেশের ভবিষ্যৎ সর্বত্র রাখছে নিজেদের প্রতিভার স্বাক্ষর। কিন্তু এই পথ চলার শুরুটা কি আদৌ সহজ ছিল? পশ্চাৎপদতা আর আধুনিকতার ক্রান্তি লগ্নে কোন মহৎ প্রাণের ঘাড়ে ভর দিয়ে এসেছিল এই আলোকিত পথের সন্ধান? উপমহাদেশের, বিশেষ করে বাংলার নারী শিক্ষার অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন এর উদাহরণ। তার জীবনীও ছিল অসীম সাহসিকতায় ভরপুর, এবং সেখানে তিনি যদি ধৈর্য ধরে বসে থাকতেন তাহলে চিত্রপট কি ভিন্ন হতো না বিজ্ঞ প্রতিপক্ষ? আমাদের সর্বোচ্চ আইন সংবিধানেও অনুচ্ছেদ 26 থেকে 47 পর্যন্ত মৌলিক অধিকারের কথা বলা হয়েছে, এবং অনুচ্ছেদ 102-এ রিট পিটিশনের মাধ্যমে মৌলিক অধিকার করার প্রতিষ্ঠা কথা বলা হয়েছে। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। এবার পক্ষের তৃতীয় বক্তা মোসাম্মদ সুবর্ণা আক্তার। কাটাহেরি ক্ষান্ত কেন কোমল তুলিতে, দুঃখ বিনা সুখ লাভ হয় কি মুহিতে। কিন্তু বর্তমান সমাজে দুঃখের পর যে সুখটা আসবে, সেই সুখের জন্য ধৈর্য ধরা এবং অপেক্ষা করার ক্ষমতাটাই আমাদের মধ্যে হারিয়ে যাচ্ছে দিনকে দিন। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। বাংলাদেশ বেতার পত্রিকা আয়োজিত আজকের এই বিতর্ক প্রতিযোগিতার মাননীয় মডারেটর, বিজ্ঞ বিচারক মণ্ডলী, উপস্থিত শ্রোতা সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে সাহসের অভাব নয়, ধৈর্যের অভাবই আমাদের পশ্চাৎপদতার মূল কারণ। প্রতিপক্ষ দলের তার্কিকরা হয়তোবা আমাদের এই মূল বিষয় থেকেই সরে গেছে। আমার দলের প্রথম বক্তা তার সংজ্ঞানে স্পষ্টভাবে বলে গেছে যে পশ্চাৎপদতা, আজকে আমাদের এর সংজ্ঞায়নে পশ্চাৎপদতা অর্থাৎ একটি জাতি পিছিয়ে যাওয়ার পেছনে ধৈর্য যে প্রধান কারণ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এটা আমাদের সংজ্ঞাতে স্পষ্ট। মাননীয় মডারেটর, ধৈর্য কোনো একক বিষয় নয়। ধৈর্য মানুষের আবেগ নিয়ন্ত্রণ করে, ধৈর্য মানুষকে বিবেকবান তৈরি করে, ধৈর্য মানুষের মধ্যে ধর্মীয় শিক্ষার আলো জ্বালায়। মাননীয় মডারেটর, আজকে ধৈর্যের অভাবেই টেলিভিশনে সবচেয়ে ভাইরাল টপিক হয়ে গেছে আমার বিবেক কাজ করেনি, আবেগের তাড়নায় আমি আমার শ্বশুরকে 10 টুকরা করতে সহযোগিতা করেছি। মাননীয় মডারেটর, একজন মানুষ যখন ধৈর্যশীল হবে, আমাদের পবিত্র আল কুরআন, গীতা এবং বিভিন্ন ধর্মীয় গ্রন্থে স্পষ্টভাবে ধৈর্যশীলের কথা বলা হয়েছে। আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্যশীলদের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি চরিত্র হিসেবে আমাদের কাছে স্থাপন করেছে এই দৃষ্টান্ত। মাননীয় মডারেটর, যুদ্ধ জয়ের কথা বলে গেলেন প্রতিপক্ষ দলের তার্কিকরা। যুদ্ধ জয়ের প্রধান কৌশল হচ্ছে ধৈর্য ধরা এবং নিজের বুদ্ধি বিবেককে কাজে লাগানো। যারই অন্যতম একটি উদাহরণ হিসেবে বলা যায়, মহাভারতের যুদ্ধের সময় শ্রীকৃষ্ণ পঞ্চপাণ্ডবদেরকে বলেছিল যে যুদ্ধে পলায়ন করাও যুদ্ধেরই একটি কৌশল। কারণ যুদ্ধে শুধুমাত্র নিজের যুদ্ধের নিজের সাহসকে কাজে না লাগিয়ে কখনো কখনো নিজের মেধা খাটিয়ে পলায়ন করে পূর্ব পরিকল্পনা করে সেই যুদ্ধে জয়লাভ করা যায়। মাননীয় মডারেটর, আজকে আমাদের এই সাহসিকতায় দুঃসাহসিকতায় পরিণত হয়েছে, যার অন্যতম একটি উদাহরণ হিসেবে আমরা বলতে পারি সর্বোচ্চ বিদ্যাপীঠ বুয়েটে আবরার হত্যাকাণ্ডের মতো জঘন্য ঘটনাগুলো ঘটছে এই সাহসেরই বহিঃপ্রকাশ। মাননীয় মডারেটর, প্রতিপক্ষ দলের তার্কিকরা প্রীতিলতা ওয়াদ্দেদারের কথা বলে গেলেন, কিন্তু এগুলো দুই একটা উদাহরণ মাত্র। কিন্তু আমাদের পিছিয়ে যাওয়ার জন্য আপনারা এমন কোনো মনীষী বা এমন কোনো সফল ব্যক্তিকে দেখিয়ে যাবেন যারা শুধুমাত্র সাহসের জন্য তাদের সফলতা অর্জন করেছে, বরং
কঠোর অধ্যবসায়, পরিশ্রম এবং ধৈর্যের কারণে আজকে তারা সফল। মাননীয় মডারেটর মহাত্মা গান্ধী বলেছেন যে যদি তুমি কোনো কিছু অর্জন করতে চাও তাহলে তুমি ধৈর্য ধরো। মাননীয় মডারেটর, আজকে ধৈর্যের জায়গা থেকে মহাত্মা গান্ধী দেশের অন্যতম রাষ্ট্রনায়ক এবং রাজনীতিবিদদের মধ্যে একজন, আমাদের আইডল। কিন্তু এই রাজনীতির প্রেক্ষাপটে যখন যখন ছাত্র রাজনীতি হয়ে আসছে দুঃসাহসীর প্রমাণ, ঠিক তখনই ঘটছে তারা শুধুমাত্র হয়ে থাকছে বাহিনী, হতে পারছে না বড় কোনো রাজনৈতিক নেতা। ধন্যবাদ মাননীয় মডারেটর। পরিশেষে একটা কথাই বলতে চাই, প্রতিপক্ষ দলের তর্কের খাতিরে তর্ক করবেন না, বরং আমাদের সাথে সুরে সুর মিলিয়ে বলুন, সাহসের অভাব নাই, ধৈর্যের অভাবই আমাদের পশ্চাৎপদতার মূল কারণ। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। এবারে বিপক্ষের তৃতীয় বক্তা মেহেরিন জামান মৌ। এতক্ষণ ধৈর্যের সহিত আমার বিজ্ঞ প্রতিপক্ষ দলের কথা শুনছিলাম, এবার একটু সাহস করে কথা বলতে এগিয়ে আসলাম। ধন্যবাদ মাননীয় মডারেটর আমাকে কথা বলবার সুযোগ প্রদানের জন্য। আজকে আমাদের বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে সাহসের অভাব নয়, ধৈর্যের অভাবই আমাদের পশ্চাৎপদতার মূল কারণ। বিপক্ষে অবস্থান করছি। অনেক মানুষের সুপ্ত প্রতিভা থাকে অনেক কিছু করার জন্য, কিন্তু পরিবেশ, চর্চা এবং সাহসিকতার অভাবে সেই প্রতিভার বিকাশ ঘটে না। মাননীয় মডারেটর, আমি মনে প্রাণে বিশ্বাস করি আজ আমরা বিতর্ক প্রতিযোগিতার যে মহান মঞ্চে দাঁড়িয়ে তা প্রতিভা বিকাশের এক অনন্য জায়গা। আমার বিজ্ঞ প্রতিপক্ষ দল যে আজ এখানে এসেছেন এবং নিজেদের প্রতিভার বিকাশ ঘটাতে পেরেছেন তা কিন্তু সাহসের জন্য। তাদের মধ্যে যদি সাহস না থাকতো তারা এখানে আসতে পারতেন না এবং তাদের প্রতিভার বিকাশ ঘটাতে পারতেন না। ছোট শিশু বড় হওয়ার সময় যখন হোঁচট খায় তখন তার মা বাবা তাকে উঠে দাঁড়ানোর অনুপ্রেরণা দেয়, সাহস দেয়। তাকে কিন্তু বলে না যে তুমি হোঁচট খেয়ে পড়ে গিয়েছো, এবার তুমি ধৈর্য ধরে ঘরে বসে থাকো। বিজ্ঞ প্রতিপক্ষ দল ইতিহাসের দিকে চোখ ফেরান। 1971 সালে পাক সেনারা যখন নিরস্ত্র বাঙালির উপরে ঝাঁপিয়ে পড়ে তখন বাঙালিরা সাহসের সাথে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। তারা যদি সাহসের সাথে যুদ্ধ না করতো, ধৈর্য ধরে ঘরে বসে থাকতো, তাহলে বাংলাদেশ আজ স্বাধীন হতে পারতো না। আমরা আমাদের নিকট অতীতে করোনার কথা বলি। ওই সময় অনেক চিকিৎসকেরা সাহসের সাথে করোনা রোগীদেরকে চিকিৎসা সেবা দিয়েছে। তারা যদি ধৈর্য ধরে ঘরে বসে থাকতো তাহলে আমাদের পরিবারের যারা করোনায় আক্রান্ত হয়েছিল তারা কিন্তু চিকিৎসা সেবা পেত না, তাদেরকে প্রাণ দিতে হতো। ফিরে আসে বর্তমান প্রেক্ষাপটে। আজকে বাংলার কাঠামোগত যে উন্নয়ন সেটি সাহসিকতারই একটা পরিচয়। এই যে আজকের পদ্মা সেতু, মেট্রো রেলের মতো এই কাঠামোগত উন্নয়নের যারা ধারক এবং বাহক আছেন তারা শুধুমাত্র যদি ধৈর্য ধরে ঘরে বসে থাকতো, সঠিক কর্মপরিকল্পনা না করতো এবং তারা যদি সাহসের সাথে এই কাজগুলোকে বাস্তবায়ন না করতো তাহলে আমরা পদ্মা সেতু হোক বা মেট্রো রেল কোনো কিছুরই কোনো সুবিধা পেতাম না। তারা সাহসের সাথে কাজ করেছেন বলেই আমরা সুবিধা পাচ্ছি। সাহসের যে মূর্তমান প্রতীক পদ্মা সেতু তা আমাদের প্রধানমন্ত্রীর সাহসিকতারই উজ্জ্বল দৃষ্টান্ত। বিশ্বব্যাংক যখন ঋণ দিতে অস্বীকৃতি জানায় তখন মাননীয় প্রধানমন্ত্রী অসীম সাহসিকতা দেখিয়ে বলেছিলেন আমরা নিজেদের টাকায় পদ্মা সেতু তৈরি করব। আমরা যদি ধৈর্য ধরে বিশ্বব্যাংকের ঋণের আশায় বসে থাকতাম তবে পদ্মা সেতু আজও পদ্মা নদীর নিচেই থাকতো, পদ্মা সেতু আজ আর দৃশ্যমান হতো না। আচ্ছা, একটা কথা বলুন তো, সাহসের প্রয়োজন নেই কোথায়? একজন আইনজীবী যদি এজলাসে গিয়ে ধৈর্য ধরে চুপচাপ বসে থাকে তাহলে কি বিচারক আপনি রায় দিবে না? একজন আইনের জলে নেমেছি কিন্তু ভিজবো না, সেটা তো হতে পারে না, তাই না? তো একজন আইনের শিক্ষার্থী হিসেবে আমাদের দরকার সাহসের সাথে সত্যের অনুসন্ধান। আমি আবারও বলছি, সাহসের সাথে সত্যের অনুসন্ধান দরকার। একজন আইনের শিক্ষার্থী যদি ধৈর্য ধরে পড়াশোনা করে কিন্তু একটি দেওয়ানি মামলায় প্রতিপক্ষের অন্যায় ক্ষমতা দেখে সত্যের জন্য লড়াই করার সাহস করে উঠতে না পারতো তাহলে ধৈর্য ধরে রাত দিন পড়াশোনা করে কি লাভ? ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। প্রত্যেকের বক্তব্য শেষে এখন দুই দলের দলনেতার যুক্তি খণ্ডনের পালা। প্রথমেই আসছেন পক্ষ দলের দলনেতা মোসাম্মদ সুবর্ণা আক্তার। ধন্যবাদ মাননীয় মডারেটর যুক্তি খণ্ডন পর্বে আমাকে সুযোগ প্রদানের জন্য। মাননীয় মডারেটর, আজকের আমরা যে প্রেক্ষাপটে বিতর্ক করতে এসেছি সেই সংজ্ঞায়নে কোথাও হয়তো বিরোধী দলের নেতাদের বিরোধী দলের তার্কিকদের কোথাও হয়তো কোনো বিচ্যুতি থেকে গেছে। আমাদের আজকের বিতর্কের বিষয় ছিল সাহসের অভাব নয়, ধৈর্যের অভাবই আমাদের পশ্চাৎপদতার
মূল কারণ। মূল কারণ বলতে প্রধান কারণ, একমাত্র কারণ নয় কিন্তু প্রধান কারণ। আমরা যখন কোনো পশ্চাৎপদতা বলতে জীবনে সফলতার স্বর্ণ শিহরে না পৌঁছে সফলতার পৌঁছাতে না পারাটাকে হচ্ছে পশ্চাৎপদতা আমরা বলবো। তারা ছোটখাটো দু একটি উদাহরণ দিয়ে গেলেন এবং খুব সুন্দর মতো প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উদাহরণ দিয়ে গেলেন যে সাহসিকতার পরিচয়, সাহসিকতার নিদর্শন হিসেবে তাকে তারা আইডিয়াল মানছে। মাননীয় মডারেটর, যদি সে কথাই বলতে হয় তাহলে বলতেই হয় ধৈর্যের যে অসীম পরীক্ষা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দিয়েছিলেন, সে ধৈর্য হয়তো আর 5টা সাধারণ মানুষের মধ্যে থাকবেই না। 15ই আগস্ট যখন বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হলো, তিনি কিন্তু ধৈর্য ধরে আইনের ওপর বিশ্বাস রেখে সে কিন্তু অপেক্ষা করেছিল এবং পরিশেষে আইনের আওতায় কিন্তু তাদের বিচার কার্য সম্পাদন হয়েছে। মাননীয় মডারেটর, আজকে আমরা যে প্রেক্ষাপটে বিতর্ক করছি, প্রতিপক্ষের দলের তার্কিকরা বারবার ধৈর্য বলতে বুঝিয়েছেন যে শুধু বসে থাকা। মাননীয় মডারেটর, আমার দলের প্রথম বক্তা প্রথমেই তার সংজ্ঞায়নে বলে গেছেন এবং স্পষ্ট করে গেছেন যে ধৈর্য এমন এক ধরনের মানসিক প্রক্রিয়া যা মানুষকে আত্মনিয়ন্ত্রণ, আবেগ নিয়ন্ত্রণে সহযোগিতা করে, যা মানুষকে দৃঢ় মনোবলে তৈরি করে, যা মানুষকে মানবিক গড়ে তোলে। মাননীয় মডারেটর, প্রতিপক্ষ দলের তার্কিকরা বারবার জোর দিয়ে গেছেন যে যদি যুদ্ধের সময় আমরা হাত গুটিয়ে বসে থাকতাম ধৈর্য ধরে, মাননীয় মডারেটর না, যদি ধৈর্য ধরে 9 মাস আমরা যুদ্ধ চালিয়ে না যেতাম তাহলে আজকে আমাদের এই স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রটি তৈরি হতো না। মাননীয় মডারেটর, যে কোনো কাজ শুরু করা এবং শেষ করা এই দুটার মধ্যে অনেক তফাৎ। মাননীয় মডারেটর, কথায় আছে ফেলিয়ার ইজ দ্য বেস্ট পিলার অফ সাকসেস। যে নিজের ব্যর্থতা থেকেই সফলতার গল্প শুরু করতে পারে, ব্যর্থতাকে সফলতার গল্পে রূপান্তরিত করতে পারে, সেই আসলে প্রকৃতপক্ষে সফল ব্যক্তি। মাননীয় মডারেটর, পরিশেষে বলতে চাই প্রতিপক্ষ দলের তার্কিকরা অবশ্যই তর্কের খাতিরে তর্ক করবেন না, আমাদের সাথে সুর মিলিয়ে বলবেন সাহসের অভাব নয়, ধৈর্যের অভাবে আমাদের পশ্চাৎপদতার মূল কারণ। এরপরও যদি না বুঝেন তাহলে বলতে হয় হায় রে কপাল মন্দ, চোখ থাকিতে অন্ধ, বুঝেও যে বুঝে না তাকে বুঝাই কে, না বুঝে যে মাথা ঝুঁকায় তাকে ভূতে ধরেছে। প্রতিপক্ষ দল ভূতে ধরার মতো কাজ আর করবেন না। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। এবার বিপক্ষ দলনেতা মেহরিন জামান মৌ। বেলা অনেক হলো, দুপুর গড়িয়ে বিকেল হতে চলল। বিজ্ঞ প্রতিপক্ষ বন্ধুগণ, এবার আপনারা ঘুম থেকে উঠুন। ধন্যবাদ মাননীয় মডারেটর আমাকে পুনরায় কথা বলার সুযোগ প্রদানের জন্য। আমার বিপক্ষ দলের প্রথম বক্তা বলে গিয়েছিলেন আত্মহত্যার কথা। আত্মহত্যা হতাশা থেকে আসে। আত্মহত্যা একটা যে ব্যক্তি, সে বেঁচে থাকার জন্য তার সৎ সাহস দরকার হয়। এখানে সে ধৈর্য ধরে, আপনারা বললেন যে সাহস নাই কি ধৈর্য নাই, মানে আপনাদের কথা শুনে মনে হচ্ছে কি আপনারা নিজেরাই ভুলে যাচ্ছেন যে আসলে আপনারা কোন ব্যাপারে কথা বলতে এসেছেন। আমার বিপক্ষ দলের প্রথম বক্তা আরেকটা কথা বলে গিয়েছিলেন যে মা সন্তানকে ধৈর্যের জন্য অনেক আগে পৃথিবীতে নিয়ে আসছে। যে মা একজন সন্তানকে গর্ভে 9 মাস রাখতে পারে, সেই মা কি আর 1 মাস রাখতে পারে না? সেই 1 মাসের ধৈর্যের অভাবে সেই মা পৃথিবীতে সন্তানকে নিয়ে আসছে। একথা আপনারা কিভাবে বলতে পারেন, কোন বিবেচনায় বলতে পারেন, তা আসলে আমার বোধগম্য হচ্ছে না। আমার বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা বলে গিয়েছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসির বাড়ির সামনে আগুন দেওয়ার কথা এবং চট্টগ্রামে ভাঙচুর করার কথা। এগুলো নাকি সাহসিকতার চিহ্ন। আমার বিজ্ঞ প্রতিপক্ষ বন্ধু, আপনাদেরকে বলতে চাচ্ছি এগুলো সাহসিকতার চিহ্ন নয়, এগুলো দুঃসাহসিকতার চিহ্ন। আর দুঃসাহস এবং সাহস কখনো এক জিনিস নয়। সাহসিকতার জন্য শেখ মুজিবুর রহমান এই দেশকে স্বাধীন করার জন্য অনুপ্রেরণা দিতে পেরেছিলেন। সাহসিকতা দেখিয়ে মানুষ সফলতার দিকে আগায়, সাহসিকতা দেখিয়ে মানুষ কখনো ধ্বংসের দিকে যায় না। যারা ধ্বংসের দিকে যায় সেগুলো দুঃসাহস, সেগুলো কখনোই সাহসিকতা নয়। এরপরে আপনারা বললেন যে বেকারত্বের জন্য হতাশা বাড়ছে এবং মাদকাসক্তি বাড়ছে। বেকারত্ব এবং হতাশা, মাদকাসক্তি, নেশা, এই প্রত্যেকটা জিনিস আচ্ছা আপনারা যে বেকারত্বের কথা বললেন, এই বেকারত্ব দূর করার জন্য তরুণেরা মাদকাসক্ত না হয়ে উদ্যোক্তা হতে পারে। তারা কেন সৎ সাহস দেখিয়ে উদ্যোক্তা হচ্ছে না? তারা কেন আত্মহত্যার দিকে ঝুঁকছে? তারা কেন মাদকাসক্তির দিকে ঝুঁকছে? এগুলো তাদের নৈতিকতার অবক্ষয়, এখানে ধৈর্য বা সাহস নয়। এটা আপনাদের বুঝতে হবে। সর্বশেষ আপনাদের প্রতি প্রত্যাশা রাখবো আপনারা বুঝবেন যে ধৈর্যের অভাব নয়, বরং সাহসের অভাব এবং কর্মপরিকল্পনা সঠিক বাস্তবায়নে আমাদের পশ্চাৎপদতার মূল কারণ। ধন্যবাদ সবাইকে। প্রিয় শ্রোতা দর্শক, প্রাণবন্ত বিতর্ক শেষ, একটু পরেই ফলাফল। আর এই সময়টুকুতে আমরা শুনব সম্মানিত 3 বিচারকের সংক্ষিপ্ত অভিমত। প্রথমে অনুরোধ করছি জনাব মোহাম্মদ আবু সাইদকে দুটি কথা বলার জন্য। অসংখ্য ধন্যবাদ দুই পক্ষকেই অসাধারণ বিতর্ক উপহার দেওয়ার জন্য। যে আমরা বলছি যে আমাদের পশ্চাৎপদতার মূল কারণ, দুই পক্ষই কি করেছে তোমরা
অনেক ইতিহাস থেকে অনেক এক্সাম্পল দিয়েছো, কিন্তু প্রেজেন্ট কি হয়েছে? প্রেজেন্ট আমরা কেন পশ্চাৎপদ হয়ে যাচ্ছি? প্রেজেন্ট সাহসের অভাব কোন জায়গায় আমরা পিছিয়ে যাচ্ছি, ধৈর্যের অভাবে আমরা কোন জায়গায় পিছিয়ে যাচ্ছি, এই বর্তমান প্রেক্ষাপটটাকে বিশেষ করে আমাদের সমাজটাকে আরও বেশি উদাহরণ কিন্তু সংযোজন করা দরকার ছিল। আমাদের অর্থনৈতিক, আমাদের সামাজিক, আমাদের রাজনৈতিক এই জায়গায় আমাদের পিছিয়ে পড়ার কারণ কি, সেই জায়গায় তোমাদের একটু আমার মনে হয় যে তোমার সহ প্রত্যেকের একটু কম গুরুত্ব প্রদান করা হয়েছে। তোমার অনেক তথ্য ছিল, কিন্তু হয়েছে কি যে তুমি স্ক্রিপ্ট নির্ভর হয়ে গেছে তোমার একটু, এরপর থেকে স্ক্রিপ্ট কম দেখবো আমরা, স্ক্রিপ্ট কম দেখবো, অনেকটা রিড আউট করে যাচ্ছে এরকম। কিন্তু এটা আমাদের আপস অ্যান্ড ডাউনস থাকতে হবে, ফ্লো থাকতে হবে, মানে অর্থাৎ আমি কণ্ঠস্বর উঁচু করতে হবে, নিচু করতে হবে, এদিক ওদিক তাকাতে হবে। আমার হচ্ছে চেষ্টার ফোর্সের এগুলো একটু মানে বিতার্কিক সুলভ হতে হবে। এবার অনুরোধ করছি সম্মানিত বিচারক প্রফেসর ডক্টর মুর্শিদা ফেরদৌস বিনতে হাবিবকে। আজকের যে টপিকটা, এটা কিন্তু একটা অ্যাবস্ট্রাক্ট আইডিয়া, মানে কিছু বিমূর্ত ভাবনা নিয়ে আমরা কথা বলছি, এবং এটি এককভাবে ব্যক্তিকে যেমন প্রভাবিত করে ঠিক একইভাবে সামষ্টিকভাবে এটি পরিবার, সমাজ, রাষ্ট্র সব জায়গায় কিন্তু ভূমিকা রাখে। কোনো কোনো জায়গায় ডিবেটের ঢংটা কিন্তু একটু অনুপস্থিত ছিল। এবারে বলছেন সম্মানিত মডারেটর মোহাম্মদ মনিরুল হাসান। অসংখ্য ধন্যবাদ প্রিয় বিতার্কিক বৃন্দ। খুবই জমজমাট এবং উত্তেজনাপূর্ণ একটি বিতর্ক আমরা উপভোগ করলাম এতক্ষণ। বিতর্ক বলতে যে এনভায়রনমেন্ট বা যে পরিবেশটি আমরা বুঝে থাকি, আসলে সেটি কিন্তু আজকে পুরো বিতর্ক জুড়ে এখানে বিরাজ করেছে। এজন্য সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমাদের আজকের বিতর্কের বিষয় সাহসের অভাব নয়, ধৈর্যের অভাবই আমাদের পশ্চাৎপদতার মূল কারণ। উভয় বিষয়টাই কিন্তু অ্যাবস্ট্রাক্ট, ইনভিজিবল ম্যাটার। তো এটা হচ্ছে আমাদের চরিত্রের সাথে, আমাদের মানুষের অ্যাটিটিউড, এগুলির সাথে যায়। এটা কিন্তু দেখা যায় না, বাট আমরা অনুভব করতে পারি। যেরকম কারেন্টের তারের মধ্যে দিয়ে যে বিদ্যুৎ প্রবাহিত হয়, বিদ্যুৎ দেখা যায় না, আবার টাচ করলে কিন্তু আমরা সেটা বুঝতে পারি, অনুভব করতে পারি। ঠিক সেরকম এই দুইটা কিন্তু ইনভিজিবল অ্যাসপেক্ট, ইনভিজিবল ম্যাটার। এই বিষয়টা আসলে আরেকটু ক্লিয়ার করা উচিত ছিল যে মাননীয় মডারেটর, আমাদের আজকের বিতর্কের বিষয় হচ্ছে এটা, আমরা এই বিষয়টিকে এই প্রপঞ্চে আমরা ডিভাইড করতে পারি, বিভক্ত করতে পারি কিংবা বিভাজন করতে পারি। আমি এই কথাটি বলবো, আমার দ্বিতীয় বক্তা এই কথাটি বলবে, তৃতীয় বক্তা এসে পুরো বিষয়টিকে র্যাপ আপ করবে এবং আমাদের দলীয় অবস্থানটাকে সুস্পষ্ট করে এখানে এস্টাবলিশ করে যাবে। কিন্তু আমার কাছে মনে হয়েছে তুমি সেই বিষয়টি আসলে পূর্ণাঙ্গ রূপে উপস্থাপন করতে পারোনি। তারপরেও তোমার বক্তব্য ভালো হয়েছে, বাট তোমাদের অবস্থানটাকে তুমি ক্লিয়ার করতে পেরেছো। পারভেজ রানা, এক্সিলেন্ট, তোমার শুরুটা খুবই সুন্দর ছিল। তুমি যুক্তি খণ্ডন দিয়ে শুরু করেছো এবং তোমাদের পক্ষের যে অবস্থান সেই বিষয়টিকে তুমি সুস্পষ্ট করেছো। অর্থাৎ প্রথম বক্তা তার কথার মাঝখানে যে লুফোলসগুলি ছিল, যে গ্যাপস ছিল, সেই বিষয়টিকে তুমি ফিল আপ করার চেষ্টা করেছো এবং তুমি এখানে সুন্দরভাবে ফিল আপ করেছো। দলনেতা, খুবই সুন্দর ছিল তোমার বক্তব্য। তুমিও তোমার দলের যে সিকোয়েন্স, প্রথম বক্তা, দ্বিতীয় বক্তা, তৃতীয় বক্তা, তাদের সিকোয়েন্সটা তুমি মেনটেন করেছো। তুমি এসে বলেছো যে ধৈর্য আসলে কোনো একক বিষয় নয়, তবে তোমার এখানে একটা নতুন বিশ্লেষণের একটা আমি গন্ধ পাচ্ছি, কারণ তোমার এইখানে কিছুটা ডিসিমিলারিটিস ছিল। কারণ নতুন বিশ্লেষণ তুমি নিয়ে এসছো যে ধৈর্য একক বিষয় নয়, কারণ এই বিষয়টা তোমার প্রথম বক্তা, দ্বিতীয় বক্তার বক্তব্য কিন্তু ছিল না। বাট ওভারঅল তোমার উচ্চারণ, তোমার কনফিডেন্স লেভেল, বডি ল্যাঙ্গুয়েজ এবং তোমার যে উপস্থাপনা, এটি খুব সুন্দর ছিল। এরপরে যদি বিপক্ষ দলের মূল্যায়নে আসি, প্রথম বক্তা তোমার উপস্থাপনা এবং শুরুটি খুবই সুন্দর ছিল। তুমি বিষয়টির সুন্দরভাবে বিভাজন করেছো এবং 4টি প্রপঞ্চকে তুমি এখানে নিয়ে এসছো। রবার্ট ব্রুসের বক্তব্য উদাহরণ তুমিও দিয়েছো। বাট তোমার যদি তথ্য এবং উপাত্তের যদি সমৃদ্ধ হয় তোমার স্ক্রিপ্ট কিংবা তোমার বক্তব্য, তাহলে কিন্তু ভয়েসটা ম্যাটার করে না। যুক্তিখণ্ডন পর্বে আসলে সেটা আরও কেমন হয়েছে যে হামলিং ছিল। তারপর তুমি নৈতিকতার অবক্ষয়, এই নতুন বিষয়টা নিয়ে আসছো। এই নৈতিকতার অবক্ষয় কিন্তু কারো বক্তব্যে ছিল না, কিন্তু যুক্তিখণ্ডন পর্বে তুমি এটা নিয়ে আসছো। এটা যদি পার্লামেন্টারি ডিবেট হতো, ডেফিনেটলি এটা পয়েন্ট অফ অর্ডারে আসতো, পয়েন্ট অফ ইনফরমেশন না, কারণ নতুন প্রপঞ্চ নিয়ে আসছো। সর্বশেষ আমি কমনভাবে তোমাদেরকে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আজকের যে বিতর্কের বিষয়, এইটি তোমরা সবাই রাষ্ট্রীয়ভাবে, আন্তর্জাতিকভাবে এস্টাবলিশ করার চেষ্টা করেছো। বাট ব্যক্তি জীবনে সাহস এবং ধৈর্যের যে একটা ইমপ্লিমেন্টেশন, ব্যবহার, এইটা কিন্তু তোমরা কেউই উপস্থাপন করোনি। এখানে তোমরা কেউই বলনি যে মাননীয় মডারেটর, আমার বাবা বড় চাকরি করে না, তিনি ছোট চাকরি করেন, আমাদের সাহসের অভাব ছিল, কিন্তু তিনি ধৈর্য ধরে এই অল্প টাকা দিয়ে আমাদেরকে পড়াশোনা করিয়েছেন। আজকে আমি আর্মি ইউনিভার্সিটির মতো ইউনিভার্সিটিতে ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করছি, এটা ধৈর্যের ফসল মাননীয় মডারেটর।
এই যে ব্যক্তি জীবনে সাহসিকতা এবং ধৈর্যের যে একটা ব্যবহার, একটা ইমপ্লিমেন্টেশন, কার্যকারিতা, এই বিষয়টি কিন্তু তোমরা বলনি, অথচ এইটাই কিন্তু আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আমাদের বিজ্ঞ বিচারক, সত্যিকার বাস্তব জীবনেও সে বিচারক, তো তো হচ্ছে যে তারা রয়েছেন। আপা সাইকোলজির টিচার, প্রফেসর, আমি তার সামনেও বলছি যে এই যে ব্যক্তি জীবনে সাহসিকতার যে একটা প্রয়োজনীয়তা, ব্যক্তি জীবনে ধৈর্যের যে একটি প্রয়োজনীয়তা, এই বিষয়টিতে তোমরা কেউই টাচ করোনি, অথচ দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। বিজয়ী দল ঘোষণা করার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের আজকের বিজ্ঞ বিচারক জনাব আবু সাইদ ভাইকে। আজকের বিজয়ী দল নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পক্ষ দল। আমাদের আজকের শ্রেষ্ঠ বিতার্কিক হয়েছে মোসাম্মদ সুবর্ণ আক্তার, দলনেতা, পক্ষ দল। অনেক ধন্যবাদ, অভিনন্দন বিজয়ী ও বিজিত আজকের বিতর্কে অংশ নেয়া দুটি দল। সম্মানিত বিচারক, অনুষ্ঠানটির প্রযোজক, সেই সাথে শ্রোতাবন্ধু, আপনারা এতক্ষণ অনুষ্ঠানটি উপভোগ করলেন, ধন্যবাদ আপনাদেরও। শ্রোতা, আবারও কথা হবে, দেখা হবে আগামী মাসের প্রথম মঙ্গলবার বেলা 2:30টায়। খোদা হাফেজ।